প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে এই বর্তমান পরিস্থিতিতে ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। তারপরও তোমরা আমাদের সকলের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, এদের ভিতরে যারা অসুস্থ আছে আমরা সকলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে সেহাত সুস্থতা দান করে। এবং বর্তমান এই যে পরিস্থিতি, করোনা যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে কিছু পালনীয় কাজ আমাদের সকলের আছে। এই কাজগুলির মধ্যে যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি, সেই সমাগম জায়গাগুলি আমাদেরকে এড়িয়ে চলা। এরপরে বাহিরে বের হলে আমাদের হাত মুখমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন করা, হাত ধোয়া, এবং বাহিরে বের হলে যেহেতু ধুলোবালি নানান সমস্যা আছে, সেহেতু আমাদের সর্বসময় মাস্ক ব্যবহার করা। এই কাজগুলি আমরা নিয়মিত করার জন্য চেষ্টা করব। এবং সাথে সাথে আল্লাহর দেওয়া যে হুকুম হাকাম, যে বিধি নিষেধ যেগুলি আছে, এগুলি আমরা সকলে যে যে ধর্মেরই হই না কেন, প্রত্যেকের ধর্ম অনুসারে ধর্মীয় অনুশাসনগুলি আমাদেরকে মেনে চলা দরকার। আশা করি তোমরা সকলেই ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলছ। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি ইসলামী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে, ক্লাস 9 শ্রেণী নবম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের যে ক্লাসটা আমি নেব তোমাদের চলমান অ্যাসাইনমেন্টে 6ষ্ঠ অধ্যায়, এই 6ষ্ঠ অধ্যায় থেকে আজকের আমাদের ক্লাস হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। 6ষ্ঠ অধ্যায়টা আমাদের আছে অধ্যায়, বিষয় হচ্ছে আমাদের আজকে রাষ্ট্র। রাষ্ট্র, নাগরিকতা, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলি আছে, সে বিষয়গুলির মধ্যে আছে রাষ্ট্র, আছে নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করব। মোটামুটি যতদূর সম্ভব আমরা সম্ভব অনুসারে বিষয়গুলিকে জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করব। আমি আশা করব তোমরা স্কুলে যেভাবে আমাদের সামনে বসে বই খাতা কলম নিয়ে
সম্পূর্ণ ক্লাসের প্রস্তুতি নিয়ে ক্লাস করতে, ঠিক ওইভাবে অনলাইন ক্লাসগুলি যখন তোমরা দেখবে মনোযোগ সহকারে দেখবে, সাথে খাতা কলম রাখবে। তোমার যে বিষয়গুলি ভালো মনে হয়, যে বিষয়গুলি ভালো লাগছে, সেই বিষয়গুলিকে তুমি আগে একটু নোট রাখো, যাতে তোমার পরবর্তীতে করার জন্য একটা সুন্দর। তাহলে আমাদের প্রথমে আসলে রাষ্ট্র। রাষ্ট্রটা কি? রাষ্ট্র হচ্ছে সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে এ রাষ্ট্র। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। একটা রাষ্ট্রের আবির্ভাব কেন ঘটে? একটা রাষ্ট্র কেন হয়? কখনো কখনো কোনো রাষ্ট্র ভেঙে আরেকটা রাষ্ট্র হয়। এই যে ভেঙে আরেকটা রাষ্ট্র হয়, কেন রাষ্ট্র হয় সে কথা এখানে বলছেন সমাজবিজ্ঞানীরা, যে সমাজে বসবাসরত সকল মানুষকে একটা ঐক্য সূত্রে, একটা সুতায় গেঁথে, যেভাবে মালা তৈরি করা হয় ঠিক ওইভাবে একটা সুতায় গেঁথে ঐক্য সূত্রে বাঁধার পর এদের কি করতে হবে? এদের ভালো কাজের দিকে ধাবিত করতে হবে, অর্থাৎ এই জনসাধারণের কল্যাণ করতে হবে। এই জনসাধারণের মানুষের কল্যাণের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়। সমাজ বিকাশ, এই সমাজ বিকাশটা কি? সামাজিক পরিবর্তন। যে অবস্থাটা আছে এই অবস্থাটা থেকে আরো ভালো অবস্থায় উন্নীত করা। এই যে সমাজ বিকাশে একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো আল্লাহর সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। প্রাচীন যুগে মানুষ মনে করত যে রাষ্ট্র হয়েছে আল্লাহর সৃষ্টি একটা প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনের বা সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। রাষ্ট্র কাদের জন্য? রাষ্ট্র হলো মানুষের জন্য। এই রাষ্ট্রে বসবাস করি যারা নাগরিক, আমরা এই রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্রে যারা নাগরিক আছে, এই নাগরিকদের সুযোগ সুবিধা অসুবিধা এইগুলি দেখভালের জন্য, দেখার জন্য রাষ্ট্রের প্রয়োজন। আর এই নাগরিকের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সুচারুরূপে নাগরিকদের পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রের অনেক কাজ থাকে, অনেকগুলো কাজ থাকে, অনেক সেক্টর থাকে। তোমরা দেখবে আমাদের বাংলাদেশে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এখানে বিভিন্ন বিভাগ আছে, বিভাগের দায়িত্বে মন্ত্রীরা আছেন, তাদের সাথে সহযোগীর জন্য এখানে সচিবরা আছে, সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, তারপরে প্রশাসনের বিভিন্ন ক্যাডারের লোকজন আছেন। বিভিন্নভাবে তারা সহযোগিতা করে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্রের নাগরিকদের সুন্দর সুবিধা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। রাষ্ট্রের কতগুলো কাজ আছে যেগুলি অপরিহার্য, একেবারে না করলে হয় না, সেগুলি করতে হয়।
যেমন মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই কাজগুলি রাষ্ট্রের করা। দারিদ্র বিমোচনের খাদ্য যদি আমরা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, তাহলে দারিদ্র বিমোচন হবে, দরিদ্রতা দূর হবে। এগুলি রাষ্ট্রের অপরিহার্য কাজ। এর সাথে আরো অনেক কাজ জড়িত। একটা কাজ করতে গেলে তার সাথে আরো অনেকগুলি কাজ জড়িত হয়ে যায়। এগুলি হলো ঐচ্ছিক কাজ। আবার রাষ্ট্রে যে আমরা যারা বসবাস করছি, আমরা যারা নাগরিক, আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য নাই, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা যেহেতু এই রাষ্ট্রে বসবাস করছি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সেক্টরেও আমাদের সহযোগিতা করা দরকার রয়েছে। আমাদের এক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য পালনীয় কাজ রয়েছে। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজে বিদ্যমান সমস্যাগুলির প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিবিধান আবশ্যক। রাষ্ট্ররা কেমনে চলবে, সমাজ থেকে কিভাবে বিশৃঙ্খলা দূর হবে, আর সমাজ বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত, এই ভিতরে রাহাজানি, খুন, খারাপি, মদ, জুয়া, নারী নির্যাতন, কোনো ক্ষেত্রে পুরুষ নির্যাতন, এই যে সামাজিক যে বিশৃঙ্খলাগুলি আছে, সামাজিক যে অশান্তিগুলি আছে, এই অশান্তিগুলিকে সুন্দরভাবে দূরীভূত করার জন্য রাষ্ট্রের একটা নিয়ম কানুন যে থাকা দরকার, এটাকে বলছে আইন। সে আইন আছে, আইনের মাধ্যমে এই অপরাধীদের বিচার হয়, ন্যায়ের বিচার হয়। এই অধ্যায়ে আমরা রাষ্ট্র, নাগরিক ও আইন সম্বন্ধে অবহিত হব। এই অধ্যায়ে আমরা কি রাষ্ট্র, নাগরিকতা ও আইন এ সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আমরা আসি রাষ্ট্রের ধারণা। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করছে। রাষ্ট্র ছাড়া কোনো মানুষের বসবাস নাই। অন্যদিকে মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে মানুষেরও দায়বদ্ধতা আছে কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করা। একটা রাষ্ট্র হঠাৎ করে উৎপন্ন হয় না, হঠাৎ করে একটা রাষ্ট্রের উৎপত্তি ঘটে না। আস্তে আস্তে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে, এর মাধ্যমে কত লড়াই, সংগ্রাম, যুদ্ধ করতে হয়, কত মানুষ মারা যায়, শহীদ হয়, এরপরে একটা রাষ্ট্রের উৎপত্তি হয়, রক্তপাত হয়। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। এক একটা গোত্র, এক একটা বংশ এক এক জায়গায় বসবাস করত। এটা আদিম যুগে ছিল। এখন কিন্তু সেই অবস্থাটা নাই। সেই অবস্থাটা পরিবর্তন হয়ে বর্তমান অবস্থায় আমরা বসবাস করছি এক একটা রাষ্ট্রে। যেমন আমরা কেউ বাংলাদেশে, আবার ইন্ডিয়া যারা বসবাস করছে ইন্ডিয়ান, পাকিস্তান যারা বসবাস করছে পাকিস্তানি, সৌদিতে যারা বসবাস করছে সৌদি, এভাবে বিভিন্ন রাষ্ট্রে যে যেখানেই বসবাস করছে সে সেই দেশের নাগরিক এবং প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রাষ্ট্রে এভাবে বসবাস করছে। সমাজের যে বিবর্তন বা পরিবর্তন, এই সমাজের পরিবর্তনের কারণে রাষ্ট্রের উৎপত্তি হয়। এই সমাজে যারা বসবাস করছে, যে মানুষ সমাজে বসবাস করছে, এই মানুষই রাষ্ট্রের সৃষ্টি করে। বর্তমানে রাষ্ট্রের সৃষ্টি করে মানুষ। কারা? মানুষ। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রের যে রুল আছে, রাষ্ট্রের যে আইন আছে, রাষ্ট্রের যে শরিয়া আছে, রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে, প্রত্যেকটা মানুষকে সেই নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। যে মানুষ যেই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে
এখন বর্তমানে রাষ্ট্রের আইডি কার্ড হচ্ছে, জনগণের আইডি কার্ড হচ্ছে। এই রাষ্ট্রে যে রাষ্ট্রে বসবাস করছে আসলে ওই জনগণ ওই রাষ্ট্রেরই নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। সমাজবিজ্ঞানী এরিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। এরিস্টটল বলছেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য, একটা মানুষের জীবন স্বয়ংসম্পূর্ণর জন্য যা দরকার, কতিপয় পরিবার গ্রাম এর সমন্বয়ে গঠিতই কি একটা রাষ্ট্র হয়। কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন মিলে একটি থানা, কয়েকটি থানা মিলে একটি জেলা, কয়েকটি জেলা মিলে বিভাগ, কয়েকটি বিভাগ মিলে একটা রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র হল বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত, এটাকে বলছে রাষ্ট্র। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ। রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সাংগঠনিক সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। বলছে যে এতক্ষণ যে আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী থেকে যে সংজ্ঞা আমরা পেয়েছি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী থেকে যে সংজ্ঞা আমরা পেয়েছি, সেটা বিশ্লেষণ করলে যে কথাগুলি বেরিয়ে আসছে সেটা হলো যে আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ। রাষ্ট্র একটা ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে যার সাংগঠনিক সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। রাষ্ট্রের উপাদান, একটা রাষ্ট্রের কিছু উপাদান আছে। রাষ্ট্রের উপাদানগুলি কি? রাষ্ট্রের উপাদান মূলত চারটি। রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান, একটা রাষ্ট্রের কয়েকটি উপাদান থাকা দরকার। এক নম্বরে থাকবে জনসমষ্টি। এক নম্বরে থাকবে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড। তিন নম্বরে থাকবে সরকার, আর চার নম্বরে থাকবে সার্বভৌমত্ব।
সার্বভৌমত্ব। একটা রাষ্ট্রের এই চারটি উপাদান থাকা দরকার। যদি একটা রাষ্ট্র হতে হয়, যদি একটা রাষ্ট্র গঠিত হয়, সেখানে কি থাকবে? ওই রাষ্ট্রে কিছু জনসমষ্টি থাকবে, জনগণ থাকবে। আমরা যেভাবে জনগণ, এরকম কিছু জনগণ থাকবে। আবার এই রাষ্ট্রটা কি থাকবে? রাষ্ট্রের নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে। হ্যাঁ, রাষ্ট্রের একটা নির্দিষ্ট কি থাকবে? ভূখণ্ড থাকবে। রাষ্ট্রের কিছু ভূখণ্ড থাকবে। রাষ্ট্রের একটা ভূখণ্ড থাকবে। যেমন আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ভূখণ্ড 1,47,570 বর্গ কিলোমিটার। যেমন আমাদের নির্দিষ্ট যে ভূখণ্ডটা আছে, আমাদের নির্দিষ্ট ভূখণ্ডটা আছে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এরপরে রয়েছে এখানে একটা সরকার থাকবে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার সেখানে থাকবে। এরপরে রাষ্ট্রীয় থাকবে, সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে। এই বিষয়গুলি রাষ্ট্রের থাকবে। এই বিষয়গুলি রাষ্ট্রের থাকতে হবে। রাষ্ট্রে যদি এই বিষয়গুলি থাকে, তাহলে এই চারটা উপাদান যদি থাকে, সেটা একটা রাষ্ট্র। যেমন আমাদের বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটার আছে, নির্দিষ্ট ভূখণ্ডটা, জনসমষ্টি আছে এখানে প্রায় 16 কোটি বা 16.5 কোটি জনগণ যা আছে তা আছে, সরকার আছে, সার্বভৌমত্ব এখানে আছে। এবারে জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো বাধা ধরা নিয়ম নেই। এখানে একটা রাষ্ট্রের জন্য কত জনসংখ্যা লাগবে, এটার বাধা ধরা কোনো নিয়ম নাই। কিন্তু জনগণ এখানে থাকতে হবে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যাকে কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন ও ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। গণচীন এবং ভারতের জনসংখ্যা প্রায় 100 কোটির উপরে। অন্যদিকে স্যান মারিনো ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। এটা হলো 2016 সালের হিসাব অনুযায়ী। দেখা গেছে এখানে যে এই যে দুটো রাষ্ট্রের কথা বলছে, স্যান মারিনো ও মোনাকো, এই রাষ্ট্র দুটির মানুষ তো একেবারেই কম। কোথায় 33,500 আর হলো 38,000। অথচ অন্যদিকে আবার দেখা গেছে ভারত এবং চীন, সেখানে 100 কোটির উপরে জনগণ বসবাস করছে। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে। যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুসালাম, তারপরে সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার।
সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই 3 বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রের ভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। সার্বভৌম রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়েছে। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। আমি আবারও বলছি যে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই দিক রয়েছে। অভ্যন্তরীণ ক্ষমতার প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত পায়। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে রাষ্ট্র, নাগরিকতা ও আইন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে এটা শুনবে এবং এখান থেকে উপকৃত হবে। নিজেরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।